আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। হামাসের হাতে আটক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন। এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন, ইরানের উত্তেজনা আরো তুঙ্গে। ইউক্রেনে আরো হামলার অঙ্গীকার পুতিনের। এদিকে গাজা থেকে ইসরায়েলের 5 ব্রিগেড সেনা প্রত্যাহার। এবং সর্বশেষ জানিয়ে দেব, নতুন রাজনৈতিক গোলযোগে পতনের মুখে নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসের হাতে আটক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল বেত লাহিয়া এলাকায় দখলদার ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাসাম ব্রিগেড যে ড্রোনটি আটক করেছে তা স্কাই লার্ক 2 মডেলের। শুক্রবারও উত্তর গাজায় আরেকটি ড্রোন ভূপাতিত করে হামাস। কাসাম ব্রিগেড সোমবার সকালে তেল আবিব ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরায়েলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক আল আকসা তুফান অভিযান পরিচালনা করে। 75 বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এর প্রতিবাদেই এই হামলা চালায় হামাস। আল আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের উপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সেই হামলা এখনো চলছে, তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে তা প্রতিরোধ করে যাচ্ছে। সূত্র আনাদোলু এজেন্সি মিডল ইস্ট মনিটর। এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন, ইরানের উত্তেজনা আরো তুঙ্গে। তীব্র উত্তেজনার মাঝেই লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান। সোমবার ইরানের আলবর্ট যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে। গত শনিবার ও রবিবার লোহিত সাগরে জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মায়রাস্কের কন্টেনারবাহী জাহাজে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ ঘটনায় যুদ্ধ বিমান থেকে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। এতে হুতিদের 3টি নৌকা ডুবে যায় এবং 10 যোদ্ধা নিহত হয়। এই উত্তেজনার মাঝেই সোমবার লোহিত সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করল ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে যুদ্ধজাহাজ আলবর্জের মিশনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তাসনিম নিউজ এজেন্সি। তবে ইরানি যুদ্ধজাহাজগুলো 2009 সাল থেকে পণ্য পরিবহনের অন্যতম প্রধান বৈশ্বিক রুট লোহিত সাগরের জলদস্যুদের প্রতিরোধ এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে দেশটির এই আধা সরকারি বার্তা সংস্থা। ইসরায়েলের সাথে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্য করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের এই হামলার বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিকে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পণ্য সামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়। তাসনিম বলছে, যুদ্ধজাহাজ আলবর্জ বাবাল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। দেশটির এই যুদ্ধজাহাজ কখন লোহিত সাগরে ঢুকেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে শনিবার গভীর রাতে যুদ্ধজাহাজটি সেখানে পৌঁছেছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী আলভান ধাঁচের ওই ডেস্ট্রয়টি ইরানের নৌবাহিনীর 34তম নৌবহরের অংশ। 2015 সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাবাল মানদেব প্রণালীতে টহল দিয়েছিল এই যুদ্ধজাহাজ। মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর বলেছে তারা ইরানি নৌবাহিনীর পক্ষে কথা বলতে পারে না। একই সঙ্গে ইরানি যুদ্ধজাহাজের গতিবিধি নিয়েও অসমর্থিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে পারে না মার্কিন নৌবাহিনী। সূত্র রয়টার্স। ইউক্রেনে আরো হামলার অঙ্গীকার পুতিনের। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরদ ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি বলেছেন, এমন হামলার শাস্তি নিশ্চিত এবং ইউক্রেনীয় লক্ষ্যবস্তুকে আরো হামলা পরিচালনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মস্কোর একটি সামরিক হাসপাতালে কর্মরত তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, এসব হামলায় শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় তিনি আরো হামলার অঙ্গীকারের কথা বলেন। যখন রুশ সেনারা ইউক্রেনের কিয়েভ ও খার্কিভে বিমান হামলা চালিয়ে আসছে,
সম্প্রতি বেলগোরোদে ইউক্রেনীয় হামলায় অন্তত 20 জন ও 110 জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। পুতিন বলেছে, ইউক্রেনের সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমারা অভিযোগ করে আসছে যে রাশিয়া বেসামরিক অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে মস্কো এমন অভিযোগ অস্বীকার করে আসছে। সেনাদের সঙ্গে কথোপকথনে পুতিন উল্লেখ করেছেন, ইউক্রেন যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে পরিবর্তিত হচ্ছে এবং মস্কো যুদ্ধ শেষ করতে চায়, তবে তা শুধু নিজের সত্ত্বে। এর আগে রবিবার ঐতিহ্যবাহী ইংরেজি নববর্ষের ভাষণে ইউক্রেনের যুদ্ধ নিয়ে বক্তব্য ছিল খুব সামান্য। গাজা থেকে ইসরায়েলের 5 ব্রিগেড সেনা প্রত্যাহার। ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজা থেকে 5 ব্রিগেড সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল দেশটি যখন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। 2023 সালের শেষ দিন রোববার ইসরায়েলি বাহিনীর 5টি ব্রিগেড প্রত্যাহার করা হয়। প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 460 সাঁজোয়া ব্রিগেড, 261তম ব্রিগেড, 828তম ব্রিগেড, 14তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এবং 55তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত 21 ডিসেম্বর সরিয়ে নেওয়া হয় গোলানি ব্রিগেডকে। মূলত নিয়মিত বাহিনীর সেনাদের আরও প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে নিয়মিত ব্রিগেডের সদস্যরা আবারও গাজায় ফিরবে, তবে রিজার্ভ সেনাদের আর সক্রিয় সেবায় নামানো হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে যাতে দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখতে পারে। এদিকে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা বলছে, গত 7 অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। এর বেশ কয়েকদিন পর তারা অঞ্চলটিতে স্থল অভিযান শুরু করে। এরপর থেকে গাজায় অন্তত 506 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিগত প্রায় 3 মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 21,800 জনে। সূত্র টাইমস অব ইসরায়েল, আল জাজিরা। নতুন রাজনৈতিক গোলযোগে পতনের মুখে নেতানিয়াহু। ইসরায়েল সরকারের নতুন রাজনৈতিক গোলযোগে মারাত্মক সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গাঞ্জের সাথে দ্বন্দ্বে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। গত 7 অক্টোবর থেকে একের পর এক সমস্যায় রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, গোয়েন্দা ব্যর্থতার জন্য তিনি অভ্যন্তরীণ চাপে ছিলেন। এরপর হামাসের হাত থেকে বন্দীদের সবাইকে মুক্ত করতে না পারা, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন তিনি। এখন 74 বছর বয়স্ক নেতানিয়াহু আরেকটি সংকটে পড়েছেন। এর ফলে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবেন কিনা, তা অতীতের সব কৃতিত্ব বহাল থাকবে কিনা তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। গাজায় চলমান হামলা নিয়ে নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মতবিরোধ প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যকার উত্তেজনা বেশ বেড়েছে। 3 সদস্য বিশিষ্ট যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন নেতানিয়াহু, গ্যালান্ট ও গাঞ্জ। বিরোধের কারণেই শনিবার রাতে নেতানিয়াহুর সংবাদ সম্মেলনে গ্যালান্ট ও গাঞ্জ অনুপস্থিত ছিলেন। উভয়ে প্রধানমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তাদের মধ্যকার বিরোধের মূল বিষয় হল দক্ষিণ গাজায় ইসরায়েলের যুদ্ধের তীব্রতা এবং যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণভার কার কাছে থাকবে। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির সভাপতি ইফরাইম ইনবার দি মিডিয়া লাইনকে বলেন, আমার মনে হয় জবাবটা খুবই সহজ। নেতানিয়াহু বুঝতে পারছেন যে গ্যালান্ট ও গাঞ্জ যুদ্ধের পর প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হতে চাইছেন। গ্যালান্ট ও নেতানিয়াহুর মধ্যকার বিরোধ নতুন কিছু নয়, তবে মার্চেই বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের বিরোধিতা করার জন্য তাকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। এই পদক্ষেপের ফলে নতুন করে গণবিক্ষোভের সৃষ্টি হয়েছিল। এদিকে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির জন্য তেল আবিবে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ থেকে এখন আগাম নির্বাচনের দাবি তোলা হচ্ছে। বেশ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাচ্ছেন। ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন জনসমর্থনহীন হয়ে পড়েছেন। সূত্র জেরুজালেম পোস্ট।